বৌদি বলল, ভাই, আমাকে যেতে দাও তো, আমি কাউকে কিছু বলবো না। আমি বললাম, এই দিনটার জন্য আমি কতদিন থেকে আশা করেছিলাম গো বৌদি, কিভাবে তোমাকে ছাড়ি বলো তো। ২০ মিনিট পর বৌদি বলল, ভাই, এবার বাড়ি যাও তো, অনেক জাম্বুরা খেয়েছ, আমাকে যেতে দাও ভাই, অনেকক্ষণ হয়েছে, এবার আমাকে ছাড়ো। আমি আমার গ্রামেই থাকি। গ্রাম হলেও আমাদের পাড়াপড়শির পরিবেশ ছিল খুবই বিলাসবহুল, সবাই মোটামুটি ধনী ছিল। আমাদের বংশ ছিল অনেক বড়, গোটা পাড়াটার ৪-৫টা বাড়ি আমাদের পরিবারেরই ছিল। তখন আমার কলেজের ফার্স্ট ইয়ার, গরমের সময় চলছে, বেশ চলছে ভালোই জীবন। সেই সময়ের আগের থেকেই পাশের বাড়ির স্বপ্না বৌদিকে আমার বেশ ভালো লাগত, কিন্তু কিছু বলে ওঠার সাহস ছিল না। দিনের পর দিন বৌদির প্রতি আমার টান বাড়তে লাগল। বৌদি আমাকে ভাই বলে ডাকত। আমাদের বয়স ছিল ১ বছরের বড় ছোট। বিয়ের পর এক ছেলে হওয়ায় তার মহিলাদের মতো হয়েছে। বৌদি শাড়ি ব্লাউজ পরে যখন হাঁটাচলা করে তখন আমার খুব ভালো লাগে। বৌদির গায়ের রং ফর্সা, ঘন কালো চুল, সামান্য স্বাস্থ্যবান। আমি বিকেলে আমার নিজের ঘরে শুয়ে গল্পের বই পড়ছি আর বৌদিকে কল্পনা করছি। তখন বৌদি আমাদের বাড়িতে এসেছিল, মার সাথে কি গল্প করছিল জানি না। বৌদি বাড়িতে আসলে আমার ঘরে একবার আসতই কথা বলার জন্য। আমি তাই বুক ভরা সাহস নিয়ে মনকে বোঝালাম, যা হবে দেখা যাবে, আজ কিছু না কিছু করতেই হবে। তাই আমি ঘরের দরজাটা সামান্য আটকিয়ে শুয়ে রইলাম। টের পাচ্ছিলাম বৌদি এই দিকেই আসছে। তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আমার হাত ছিল কপালের ওপর, যাতে আমি দেখতে পারি, কিন্তু বৌদি যাতে বুঝতে না পারে আমি কি দেখছি। বৌদি আমার ঘরের দরজা ভেজানো দেখে একটু ইতস্তত বোধ করল আর বাইরে থেকেই বলতে লাগল, ভাই, ঘরে আছো? আমি সাড়া দিলাম না। তারপর বৌদি হালকা দরজাটা খুলল, একটু উঁকি দিল আর তৎক্ষণাৎ আমাকে এই অবস্থায় দেখে চলে গেল। আমি তো ভয়ে শেষ, এই যা মাকে বলে দেবে না তো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি যা ভেবেছিলাম সেটা হয় নাই। বৌদি সেখান থেকে বাড়ি চলে গেল। পরের দিন আমি রাস্তায় বৌদিকে দেখতে পেলাম। আমার ইতস্তত বোধ হচ্ছিল, কি বৌদি কি আমার সাথে কথা বলবে? কিন্তু বৌদি বলল, কোথায় যাও ভাই? আমি বললাম, এই একটু ঘুরছি। বৌদির সাথে টুকটাক কথা হচ্ছিল। তখন আমার নজর ছিল গাছের জাম্বুরার দিকে। বৌদি যখনই হাসছিল তখনই অদ্ভুতভাবে নড়ছিল জাম্বুরাগুলো। আমি আমার ওপর থেকে সেলফ কন্ট্রোল হারাচ্ছিলাম, কিন্তু নিজেকে সংযম রেখে বাস্তবে ফিরলাম। বৌদি বলল, কি হলো ভাই? আমি বললাম, কই কিছু না তো। বৌদি বলল, কিছুদিন থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছো। কি হয়েছে? গার্লফ্রেন্ড নিয়ে টেনশনে আছো, নাকি আবোল তাবোল কিছু করে ফেলেছ? এই বলে হাসতে লাগলো। আমি বললাম, কি যে বলো না তুমি, আমার গার্লফ্রেন্ডই নাই, আর যত তোমার কথাবার্তা। বৌদি বলল, থাক হয়েছে, আর ভদ্র সাজতে হবে না। বৌদি যখন কথা বলছিল আমি তখন বৌদির চোখের দিকে চেয়ে মনে মনে চিন্তা করলাম, এরকম সুন্দর রূপসী যদি আমার বউ হতো তাহলে কতই না ভালো হতো। তারপর বৌদি বাড়ির দিকে যেতে লাগলো আর আমি আর চোখে তার যাওয়া দেখতে লাগলাম। কি সুন্দর দেখতে! ভগবান, আমি তো মরেই যাব। তারপর নিজেকে সংযত রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে বাড়ি এসে ভাবলাম, আর বারবার চোখের সামনে বৌদির চেহারা ভেসে আসছিল। আমার রাতের ঘুমটাও উড়ে গিয়েছিল। এইভাবে আর থাকা যাবে না, কিছু একটা করতেই হবে, না হলে আমার মন শান্ত হবে না। আচ্ছা, আপনারাই বলুন তো, যদি আপনার সামনে দিয়ে সবসময় এরকম কেউ চলাচল করে যার, তাহলে আপনাদের কেমন লাগবে? আমার ঘরের জানালা থেকে বৌদির কলের পাড় স্পষ্ট দেখা যেত। দেখতে দেখতে ১ সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধ্যায় ঘরে সব জানালা লাগাচ্ছি, যাতে ঘরে মশা না ঢুকে পড়ে। প্রায় অন্ধকার হয়েই এসেছিল। তখনই আমার নজর পড়ল কলের পাড়ে। সেখানে দেখতে পেলাম বৌদি বাসন মাজছে, হালকা হালকা বোঝা যাচ্ছিল। তখনই বৌদি গিয়ে লাইট অন করল এবং সবটা পরিষ্কার দেখা যাচ্ছিল। বৌদির শাড়ি অগোছালো হয়ে আছে। আমি এক দৃষ্টিতে বৌদিকে দেখছি। দেখতে দেখতে বৌদির বাসন মাজা হয়ে গেছে, সেখানে আর কেউ নেই। তারপর মা ডাক দিল। আমি তৎক্ষণাৎ গেলাম আর জানালাটা লাগাতে ভুলে গেলাম।
তারপর আধ ঘন্টা পরে মনে পড়ল যে জানালাটা খোলা রয়েছে, লাগাতে ভুলে গেছি। জানালা লাগাবো এমন সময় আমার চোখ পড়ল বৌদিদের বাড়ির কলের পাড়ে, আর যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। লাইটের আলোয় দূর থেকে আবছা বোঝা যাচ্ছে বৌদি স্নান করছে কলের পাড়েই। যদিও বাথরুম কলের ঠিক পাশেই, তবুও বাথরুমে যায়নি। আমি এই দৃশ্য দেখে প্রায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তার মিনিট দুয়েক পর আমি বাস্তবে ফিরলাম। বৌদি ব্লাউজ রেখে শুধু একটা শাড়ি চাপিয়ে জল ঢেলেই চলেছে। আমার জানালা থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম। আমি জানালাটা লাগালাম এবং বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তখন মা জিজ্ঞাসা করল, এখন রাতে কোথায় যাচ্ছিস? আমি বললাম, ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না, একটু রাস্তায় যাচ্ছি, দরকার আছে। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বাড়ির বাইরে থেকে ভাবছিলাম এখন কি করব। তখন আমার মাথায় চিন্তাশক্তি কাজ করছিল না। আমি অন্ধকারেই যেতে লাগলাম, দাদাদের বাড়ির পেছন দিকে। যেখানে আমার দিনের বেলা যেতেই ভয় করত, সেখানেই আমি এই অন্ধকারে চলে আসলাম। সেটা ভেবে আমি নিজেই নিজের প্রতি বিশ্বাস করতে পারছিলাম না। সেই জায়গাটায় অনেক গাছপালা ছিল, আর ছিল প্রচণ্ড অন্ধকার। কলের পাশে একটা ঝোপ ছিল, আমি সেখানে চলে এসেছিলাম। সামনে শুধু একটা টিনের বেড়া ছিল, আর সেই বেড়ার ওপর প্রান্তে বৌদি। আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। আমার পা কাঁপছিল, ভয়ে যদি ধরা পড়ে যায়। তখনই আমি টিনের বেড়াতে একটা মোটা ছিদ্র দেখতে পেলাম, একেবারে বেড়ার কোণার প্রান্তে। আমি সেদিকে গেলাম, তারপর সাহস করে একটা চোখ লাগালাম। যা দেখলাম সেটা দেখে আমার অবস্থা খারাপ। বন্ধুরা, এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা যারা খোলামেলা গল্প শুনতে চাও, তারা আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। কিছুক্ষণ পর বৌদি স্নান সেরে নিজের ঘরে চলে গেল, আর আমিও বাড়ি চলে আসলাম। এরপর 5 দিন পেরিয়ে গেল। আমি সারাদিন শুধু ঘরেই থাকা শুরু করলাম, আর বৌদিকে নিয়ে কল্পনা করতাম। সেই সময়কালে আমি বৌদির ছেলে গুড্ডুকে বিকালবেলা পড়াতাম আমাদের বাড়িতেই। গুড্ডুর বয়স বেশি একটা ছিল না, সে আমাকে কাকাই করে ডাকত। বিকালবেলা গুড্ডুকে পড়াচ্ছি, পড়াতে পড়াতে এর ভালো লাগছিল না, ভাবছি ছুটি দিয়ে দেব। সেই সময় বৌদি আসলো গুড্ডুকে নিতে। বৌদি নাইটি পরেই চলে আসলো, আর আমি লক্ষ্য করলাম নাইটিতে আলো ছায়ার উপস্থিতি বোঝা যাচ্ছে। বৌদি বলল, কি ভাই, বাবুকে পড়ানো হয়েছে? আমি বললাম, এই তো, আর 15 মিনিট তারপরেই ছুটি, তুমি একটু বসো, ওকে একবারেই নিয়ে যাও। বৌদি বলল, আচ্ছা, কাকি কোথায়? আমি বললাম, মা একটু বাজারে গিয়েছে, তুমি বসো। আমি গুড্ডুকে পড়াচ্ছি, কিন্তু আমার মন ছিল বৌদির দিকেই। একটু পর আমি গুড্ডুকে ছুটি দিয়ে দিলাম। বৌদিকে বললাম, নাও, হয়ে গেছে, এবার ওকে নিয়ে যাও। আমি উঠে পড়লাম, গুড্ডুকে নিয়ে নিচে উঠোনে আসলাম। বৌদি তখন সিঁড়ি থেকে আমাদের পিছন পিছনেই নামছিল। ঠিক তখনই হোঁচট খেয়ে বৌদি পড়ে যাবে যাবে, সেই সময়েই আমি দৌড়ে গিয়ে বৌদিকে সাপোর্ট দিলাম। তাড়াহুড়ো করে ধরতে গিয়ে কি যে হলো তা বলে বোঝাতে পারবো না। পরিস্থিতি এড়াতে বৌদি তখন তাড়াতাড়ি সরে যায়। জিজ্ঞাসা করলাম আমি, বৌদি, তোমার লাগেনি তো? বৌদি বলল, না, ঠিক আছি, তুমি না ধরলে পড়েই যেতাম, থ্যাঙ্কস ভাই। এই বলে গুড্ডুকে নিয়ে চলে গেল। মনে মনে ভাবলাম, না, আজ আর হলো না। পরের দিন আমি আমার ঘরের জানলার সামনে বসে পর্যবেক্ষণ করতে থাকলাম বৌদি কতবার কলের পাড়ে আসে দিনে। আমি সেই সময়টা লক্ষ্য রাখতে থাকলাম এবং বুঝতে পারলাম যে বৌদি সবথেকে বেশি বিকালের দিকের সময়টায় বেশি আসে, আর পাশের ফুলগাছগুলোয় জল দেয়, যা আমার ঘরের সেই জানলা থেকে কিছুটা দূরে। তবুও স্পষ্ট দেখা যেত সব, কেননা সেই জানলা দিয়ে বৌদির সাথে অনেকবার কোথাও হতো। তারপর একদিন পাড়াতে এক প্রতিবেশীর বিয়ে ছিল, যেখানে সবার যাওয়ার কথা ছিল। বিকালে আমি ঘরে শুয়ে ভিডিও গেম খেলছিলাম, তখন লক্ষ্য করলাম যে বৌদি কলের পাড়ে বাসন মাজছে এবং তারপরেই সে ফুলের গাছে জল দিবে। তাই আমি কিছু একটা করার সিদ্ধান্ত নিলাম। আমি আমার ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিয়ে শুধু ওই জানলাটা খোলা রাখলাম, আর ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। তারপর আমি জানলাটার সামনের একটা পার্ট অল্প আজিয়ে দিলাম, এমনভাবে যাতে আমার মুখ বাইরে থেকে দেখা না যায়, কিন্তু আমি যাতে সবটা দেখতে পারি। কিছুক্ষণ পর বৌদি এদিকে আসলো এবং ফুল গাছে জল দিতে লাগলো। তখন আমার খুব ভয় লাগছিল, তবুও আমি আমার কাজ চালিয়ে যেতে লাগছিলাম। কিন্তু বৌদি আমার জানলার দিকে একবারও দেখল না। কিন্তু আমার ঘর থেকে সব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে বৌদি উবু হয়ে ফুল গাছে জল দিচ্ছিল।
আমি লক্ষ্য করলাম দুটো জবা ফুল খুব যত্নে আগলে রেখেছে। এরকম জবা ফুল আমি আগে দেখিনি বন্ধুরা। আমি জাদুর লাঠি বের করে নাড়াতে লাগলাম। আচমকা আমার হাঁচি আসলো, আর বৌদি আমাকে দেখে ফেলল এই অবস্থায়। তবুও আমি থামলাম না। এদিকে বৌদিও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ফুল কাছে জল দিচ্ছে। যখন আমার হয়ে গেল, তখনই বৌদি তড়িঘড়ি করে গাছে জল দিয়ে ঘরে চলে গেল। ঘণ্টাখানেক পর বাড়ির সবাই বিয়ে বাড়িতে যায়। সেখানে কিছুক্ষণ পরে দাদা বৌদিরাও যায়। বৌদি সেই সময় অনেক সেজেগুজে এসেছিল। দারুণ দেখাচ্ছিল বৌদিকে। আমি যে বৌদিকে লক্ষ্য করছি সেটা সে বুঝতে পেরেছ, শুধু না দেখার ভান করে যাচ্ছে। আমি বৌদিকে বললাম, কি হলো, তুমি আজকে একটু চুপচাপ মনে হচ্ছে, ব্যাপার কি? বৌদি কিছু বলল না। তখন আমি বৌদির হাতটা ধরে বললাম, কি হয়েছে বৌদি? তখন বৌদি আমার হাতটা ছাড়িয়ে বলল, কই কিছু না তো, বলে চলে যেতে লাগলো। তখন আমি বৌদিকে বাধা দিলাম, আর বৌদির চোখের দিকে তাকিয়ে বলেই দিলাম যে, বৌদি, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন আমার ভেতরে এত কনফিডেন্স কোথা থেকে যে আসলো আমি জানি না। তারপর বৌদি রেগে গিয়ে আমার গালে একটা চড় মারল, আর এখান থেকে চলে যেতে লাগলো। তারপর আমি আবার তাকে বাধা দিলাম। ফিসফিস করে বললাম, আজকে বিকেলে ফুল গাছে জল দেওয়ার সময় তো অনেকক্ষণ দেখলে আমার কাণ্ডকীর্তি, তখন তো তুমি খুব খুশি ছিলে, এখন কি হলো? বৌদি এইসব শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বেশ অবাক হয়ে গেল যে আমি কিভাবে জানতে পারলাম। এই সুযোগে কিছু করতে যাব তখনই গুড্ডু এসে পড়ল, আর বৌদিকে যেতে দিলাম। গুড্ডুর সাথে বৌদি চলে গেল। বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে বাড়িতে চলে আসলাম। পরের দিন বৌদি আর সেই ফুল গাছে জল দিতে আসলো না, এমনকি কলপাড়েও আর কাপড় কাচতে কিংবা বাসন মাজতে আসেনি। আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি কি খুব তাড়াতাড়ি করে ফেললাম নাকি সবকিছু। কয়েকদিন পর বৌদি আমাদের বাড়ি আসলো আর সোজা মার কাছে গেল। আমি তো ভয়ে কাঠ হয়ে গেলাম। যা ভাবলাম তার উল্টো হলো। বৌদি আমার মায়ের মধ্যে স্বাভাবিক কথাবার্তাই হচ্ছিল। আমি একটু নিশ্চিন্ত হলাম। বৌদি বলতে লাগলো যে, গুড্ডুর বাবা তো আজকে বাড়ি থাকবে না, তুমি সন্ধ্যার পর আমার বাড়িতে পৌঁছে দিও। কি পাঠানোর কথা বলছিল আমি জানি না। তারপর ওখান থেকে আমি রুমে চলে আসি। কিন্তু আজকে বৌদি আমার রুমে আসলো না, যার ফলে আমি আরও চিন্তায় পড়ে গেলাম যে বৌদির সাথে আমার আর কিচ্ছুটি হবে না, সব ভেস্তে গেল। সন্ধ্যায় মা বলল, যা এই ব্যাগটা গিয়ে দাদাদের বাড়ি দিয়ে আয়। আমি তো শুনে খুশি হয়ে গেলাম। বললাম, এটাতে কি আছে? মা বলল যে এই ব্যাগটাতে তোর দাদাদের বাড়ির কিছু বাজার আছে। আজকে তোর দাদা বাড়িতে ছিল না বলে তোর বৌদি তোর বাবাকে দিয়ে বাজার আনিয়েছিল। বিটালে বৌদি এসেছিল নিতে, কিন্তু তখন তোর বাবা আসেনি বাজার থেকে। যা, এখন এটা বৌদিকে দিয়ে আয়। আমি খুব এক্সাইটেড ছিলাম। সোজা চলে গেলাম ব্যাগটা নিয়ে বৌদির বাড়িতে। আমি জানতাম যে দাদা বাড়িতে নেই, তবুও আমি দাদা ও দাদা করে হাঁক দিতে লাগলাম। তারপর বৌদি ঘর থেকে বেরিয়ে আসলো, কিন্তু আমার দিকে তাকাচ্ছিল না, আর কথার উত্তরও দিল না। আমি কথা না বাড়িয়ে বারান্দায় যেতে লাগলাম। বারান্দার পাশে বৌদি দাঁড়িয়েছিল। আমি ব্যাগটা রেখে বৌদির দিকে দেখলাম। বৌদি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর কিচ্ছুটি বলছে না। হঠাৎ আমার দিকে তাকালো, একটু ইতস্তত হয়ে বলল, ব্যাগ রাখা হলে যাও এখন। আমি আস্তে আস্তে বৌদির সামনের দিকে যেতে লাগলাম। বৌদি আরও পেছন দিকে যেতে লাগলো। চলতে চলতে বৌদি পেছনের দেওয়ালের সাথে পিঠ আটকালো। আমি তখন বৌদির একেবারে কাছে গেলাম। একে অপরের নিঃশ্বাস অনুভব করা যায় এমন কাছাকাছি ছিলাম। বৌদি বিস্ময়ের সাথে আমাকে দেখে চলছিল। তখন বাড়ির চারপাশ অন্ধকার, নির্জন পরিবেশ। বাড়িতে কর্তা নেই, সন্তান ঘুমোচ্ছে, আর বাড়ির বউ একা। বৌদি বলল, ভাই আমাকে যেতে দাও তো, আমি কাউকে কিছু বলবো না। আমি বললাম, এই দিনটার জন্য আমি কত দিন থেকে আশা করেছিলাম গো বৌদি, কিভাবে তোমাকে ছাড়ি বলো তো? সেই বারান্দায় শুধু একটা ছোট্ট বাল্ব জ্বলছিল, আর এক কোণায় আমি আর বৌদি কথা বলছি। আমি তার কথায় কান না দিয়ে বললাম, একটা ফুল গাছে জল দিতে হবে, অনেক দিন অপেক্ষা করেছি। আর কথা না বাড়িয়ে জবা ফুল গাছে জল দিলাম। আরও কত কি যে হলো তা কমেন্টে দেয়া আমার ওয়েবসাইটের লিঙ্ক থেকে জানতে পারবে। সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। ২০ মিনিট পর বৌদি বলল, ভাই এবার বাড়ি যাও তো, আমি আর পারছি না, আমাকে যেতে দাও ভাই, অনেকক্ষণ হয়েছে, এবার আমাকে ছাড়ো। বললাম, এভাবে চেঁচামেচি করো না গুড্ডু, উঠে যাবে। আমার কথা শুনে বৌদি আস্তে আস্তে চেঁচামেচি করতে শুরু করলো। ঘণ্টাখানেক পর বাড়িতে ফিরে গেলাম। ওদিকে বৌদি ঘর গুছিয়ে নিচ্ছে। এই ঘণ্টাখানেকে ঘরের অবস্থা নাজেহাল। বাড়িতে আসার পর ক্লান্ত লাগছিল। মা বলল,
এতক্ষণ লাগলো কেন? বললাম, বৌদির ভয় লাগছিল তাই একটু সময় কাটিয়ে আসলাম। মা বলল, কাল বাড়িতে কীর্তন আছে, কাল বাড়ি থেকে বেরোবি না, তুই তো জানিস তোর বাবার অনেক রাগ। আমি ঠিক আছে বলে স্নান করতে চলে গেলাম। পরের দিন সকাল থেকে কীর্তনের প্রস্তুতি চলছে সারা বাড়িতে। ঘর থেকে বেরিয়ে দেখি বারান্দায় বৌদি আর মা বসে মালা গাচ্ছে। আমি একটু লজ্জা পেলাম বৌদির সামনে যেতে। বৌদি আমার দিকে চেয়ে গাল টিপে টিপে হাসছে আর মালা গাচ্ছে। বৌদিকে দেখে আমি আমার হাসি আটকাতে পারলাম না। তারপর মাকে গিয়ে বললাম, কি করছো তোমরা? মা বলল, দেখতে পারছিস না মালা গাচ্ছি। আমি কিছু বললাম না। বৌদি তখনও গাল টিপে টিপে হাসছে। মা সেখান থেকে অন্য কাজে চলে গেল। বৌদি সেখানে মালা বানাচ্ছিল। আমি বৌদির কাছে গিয়ে বললাম, আমিও মালা গাঁথব? বৌদি মুচকি হেসে বলল, কি গাঁথবে ভাই? আমি বললাম, কাল যা গাঁথলাম তা আবার দিবে? বৌদির লজ্জায় লাল হয়ে গেল আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি ইশারা করে বললাম, চলো ওই গুদাম ঘরে যাই, ওখানে কীর্তন শোনাবো তোমাকে। বৌদি যেতে চাইছিল না, তবুও বললাম, চলো বৌদি, অনেক আনন্দ হবে। আমি আস্তে আস্তে গুদাম ঘরের দিকে গেলাম। একটু পর বৌদিও চলে আসলো। গুদাম ঘরে কিছুক্ষণ বৌদিকে কীর্তন শোনালাম। মনে হলো বৌদি খুব খুশি হয়েছে। বৌদিকে আশীর্বাদ করে খানিকটা প্রসাদ খাইয়ে দিলাম। ঠিক তখনই মা বৌদিকে ডাকতে লাগলো, এই স্বপ্না, কই গেলি রে? আমরা দুজনে ভয়ে হচকিয়ে গেলাম। কোনো উপায় না পেয়ে বৌদিকে যেতে হবে তাই যেতে দিলাম। যাওয়ার আগে বলে গেল, সন্ধ্যায় কিন্তু আবার কীর্তন শোনাতে হবে। বন্ধুরা, সন্ধ্যার পরে কীর্তন শোনার মাঝে বৌদির সাথে কি হলো আর কীর্তন শেষে বৌদিকে বাড়িতে দিয়ে আসার সময় যা হলো তা আগামী পর্বে শোনাবো ঠিক রাত ৮টা ১৫ মিনিটে।